আসসালামু আলাইকুম, সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল সেশনে। আমাদের আজকের স্পেশাল সেশনটি হচ্ছে আসন্ন এফসিপিএস পার্ট 1 জুলাই 2024 সেশনের পরীক্ষাকে কেন্দ্র করে। এবং আজকের সেশনে আমি আছি আপনাদের সাথে সঞ্চালক হিসেবে ডক্টর কানিজ ফাতেমা তন্নি। এছাড়া আমাদের আজকের সেশনে আমাদের স্পিকার হিসেবে আছেন ডক্টর মোস্তফা নাহিয়ান হাবিব, ডক্টর ওমর ফারুক, ডক্টর শাহাদাত আলী এবং ডক্টর ফারিয়া আফরিন আপু। তো আজকের এই সেশনটি আমরা মূলত আলোচনা করছি। মূলত হচ্ছে যেহেতু অলরেডি পরীক্ষার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, আমরা সবাই অবগত আছি। তো আমরা যখন প্রস্তুতি নেই কোনো একটা পরীক্ষার জন্য, প্রস্তুতি নেওয়ার সময় দেখা যায় যে প্রস্তুতি নিচ্ছি ঠিকই, পড়াশোনাও করছি, ক্লাস করছি, এক্সাম দিচ্ছি, কেন কিন্তু হঠাৎ করে যখন পরীক্ষার আপনার ঘোষণাটা আসে বা নোটিশটা আসে, তখন যেন হঠাৎ করে একটা আমাদের মাঝে একটা ভয় কাজ করে। এক নাম্বার ভয় কাজ করে যে পরীক্ষা তো চলে এসছে, আর দুই নাম্বার ভয় কাজ করে যে আমি কি আমার রেজিস্ট্রেশনটা ঠিকভাবে সম্পন্ন করতে পারবো, বা আমার নামটা কি এলিজিবিলিটি লিস্টের মধ্যে আসবে, নাকি আমার নামটা বাদ পড়ে যাবে কোনো একটা ভুলের কারণে। তো আপনার এই আহ ভয়টাকে দূর করতে আমরা জেনেসিস ফ্যামিলি আয়োজন করেছি। প্রতিবারের মতো এবারও আয়োজন করছি হাউ টু কমপ্লিট রেজিস্ট্রেশন এই সেশনটি। তো আজকের সেশনে আমরা কিভাবে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সেটা নিয়েও তো আলোচনা করব। এছাড়া আপনাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আমি সাবজেক্ট চয়েস, আগে একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম, এখন সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছি, বা হচ্ছে আমি আগে জেনারেলে পরীক্ষা দিয়েছিলাম, এখন সাব স্পেশালিটি দিতে যাচ্ছি। অথবা এমনও প্রশ্ন আসতে পারে যে আমি আগে ফর্ম ফিল আপ করেছিলাম, টাকা উইথড্র করেছি, কিন্তু এখন কি করতে হবে, এখন আমাকে কত টাকা জমা দিতে হবে। তো এই ধরনের নানা প্রশ্ন আমাদের সবার মনে আছে। তো আজকে আমাদের এই সেশনের মাধ্যমে আমরা এই ধরনের প্রশ্নগুলো আপনার ক্লিয়ার করব। এবং এছাড়া আমরা হচ্ছে কিভাবে বিসিটিএস এর রেজিস্ট্রেশনটি নির্ভুলভাবে কমপ্লিট করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি অনুরোধ জানাবো ডক্টর মোস্তফা নাহিয়ান হাবিব ভাইয়াকে, যিনি এফসিপিএস পার্ট 1 করেছেন মেডিসিনে এবং বর্তমানে বিসিএস এ পোস্টিং এ আছেন। আমি ভাইয়াকে অনুরোধ জানাবো যে হাউ টু কমপ্লিট রেজিস্ট্রেশন এই বিষয়ে ডক্টরদের আহ বিস্তারিত ডক্টরদের সামনে তুলে ধরার জন্য। জি, ডক্টর হাবিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? সালামু আলাইকুম। আহ, ধন্যবাদ কানিজ ফাতেমা তনি আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই সেশনটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপটা কিভাবে আমরা নির্ভুলভাবে নিজেদের বাসায় বসে করতে পারি সেটার জন্য। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, স্ক্রিন দেখতে পাচ্ছি, ফুল স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। স্লাইড মুভ করতেছে তো, তাই না? জি ভাইয়া, স্লাইড মুভ করছে। ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনেসিস আয়োজিত আজকের এই প্রোগ্রামে। আমি ডাক্তার মোস্তফা নাহিয়ান হাবিব। আমি এফসিপিএস পার্ট 1 মেডিসিনে পাশ করেছি। এরপরে মিড টার্ম পাশ করেছি, এখন বিসিএস পোস্টিং এ আছি। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের একটু মানে যেহেতু আমরা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো, অনেকেই আমাদের এখানে জয়েন করেছেন। তো আসেন, যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আমাদের একদম প্রথমে আমাদের আসলে কি করা উচিত। যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য একদম প্রথমে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার যে নোটিশটা দিয়েছে, বিসিবিএস এর ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন, যা জুলাই 2024 সেশনের জন্য। সেই নোটিশটা সবাই খুব ভালো করে পড়বেন। যেহেতু এফসিপিএস পার্ট 1 যারা পরীক্ষা দিবেন, পার্ট 1 এর জন্য যে অংশটুকু যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে নিজেরা একবার অবশ্যই পড়বেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন আমরা শুরু করি যে এখানে কিভাবে আমরা যাব। এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য কারা এলিজিবল, এখানে আপনার দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। একটা হচ্ছে আপনার এমবিবিএস এবং বিডিএস অথবা বিডিএস পাশ করতে হবে, এবং বিএমডিসির ফুল রেজিস্ট্রেশন থাকতে হবে। হ্যাঁ, টেম্পোরারি রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে, এখন আসেন যে কি কি সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখানে মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, কার্ডিওলজি, পালমোনোলজি, হেপাটোলজি, রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, মেডিকেল অনকোলজি অ্যান্ড প্যালিয়েটিভ মেডিসিন। এই যে 12টা সাবজেক্ট, এগুলো হচ্ছে মেডিসিনের ব্রাঞ্চ।
আপনারা এই 12টা সাবজেক্টের যে কোনো সাবজেক্টে পরীক্ষা দেন না কেন, কোশ্চেন হবে সবার জন্য কমন কোশ্চেন, এবং সেই কোশ্চেন হবে মেডিসিনের। মেডিসিনের কোশ্চেন আসবে সবার জন্য কমন। নেক্সট সার্জারি, সার্জারিরও আপনার 12টা ব্রাঞ্চ আছে: সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, ক্যাজুয়ালিটি অ্যান্ড ইমার্জেন্সি সার্জারি। এই যে 12টা সাবজেক্ট, এই 12টা সাবজেক্ট সবার জন্যই কমন পরীক্ষা, সার্জারি পার্ট 1 পরীক্ষা আর কি। নেক্সট আসবে হচ্ছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সে আসবে হচ্ছে পেডিয়াট্রিক্সের অনেকগুলো ব্রাঞ্চ, 10টা: পেডিয়াট্রিক্স, নিওনেটোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন, পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি অ্যান্ড পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। গাইনির এই যেগুলো বললাম, এই 10টা সাবজেক্ট সবারই কমন কোশ্চেন থাকবে, এবং গাইনির 4টা ব্রাঞ্চ: obstetrics and gynecology, fetomaternal medicine, gynecological oncology, reproductive endocrinology and infertility। এই 4টা ব্রাঞ্চেরও কমন, সবার জন্য কমন কোশ্চেন হবে। নেক্সট আসি ডেন্টাল সার্জারি। ডেন্টাল সার্জারির 4টা ব্রাঞ্চ: কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, প্রস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স। সবার জন্য কমন কোশ্চেন। আচ্ছা, অফথালমোলজির 3টা ব্রাঞ্চ: অফথালমোলজি, পিডিয়াট্রিক অফথালমোলজি অ্যান্ড ভিট্রিও রেটিনা। এরপরে সাইকিয়াট্রি, সাইকিয়াট্রির 2টা ব্রাঞ্চ: সাইকিয়াট্রি অ্যান্ড চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি। এরপরে যে সাবজেক্ট গুলো আছে এগুলোর কোনো ব্রাঞ্চ নাই, যেমন অটো লাইনিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, অ্যানেস্থেসিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন। যে এই সাবজেক্ট গুলো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, যে কোন সাবজেক্টে পরীক্ষা দিলে আপনার কিভাবে প্রিপারেশন, কিরকম কোশ্চেন হবে সেটা। এরপরে আসেন যে আপনার এক্সামের ফর্ম ফিল আপ করার ডেট কবে থেকে কবে। এটা হচ্ছে 15 এপ্রিল 2024 থেকে 15 মে 2024। এক্সামিনেশন ফিস, যারা এবার প্রথমবার পরীক্ষা দিবেন তাদের জন্য এক্সামিনেশনের ফি হচ্ছে 11,000 টাকা। আর যারা ধরেন আগে একবার পরীক্ষা দিয়েছেন, আহ, এখন আগে এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, এখন নতুন অন্য কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এটা হবে সাবজেক্ট চেঞ্জ, সেক্ষেত্রে আপনার ফি আসবে 11,000 টাকা। আর একটা বলে অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্ট হচ্ছে, ধরেন আপনি কোনো একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করে গেছেন, সাপোজ আপনি মেডিসিনে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে পাশ করে গেছেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন ডার্মাটোলজিতে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে, সেক্ষেত্রে ডার্মাটোলজি এটা হবে আপনার অ্যাডিশনাল সাবজেক্ট। এই অ্যাডিশনাল সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে 11,000 টাকাই পে করতে হবে। আর যারা ওল্ড ক্যান্ডিডেট, আগে একবার পরীক্ষা দিয়েছেন একই সাবজেক্টে আবার এবার পরীক্ষা দিবেন, তাদের জন্য এক্সামিনেশন ফি হচ্ছে 10,000 টাকা। পেমেন্ট মেথড: 2 ভাবে আপনি পেমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে ব্যাংকে গিয়ে আপনি টাকাটা জমা দিতে পারবেন, অথবা আপনি ডিজিটাল যে পেমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে দেখেন 2টা ব্যাংক, যদি আপনি ব্যাংকে টাকা জমা দেন সেক্ষেত্রে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অথবা ঢাকা ব্যাংক, এই 2টা ব্যাংকের যে কোনো শাখায় আপনারা টাকা জমা দিতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা দিয়েছি। আপনার বিসিপিএস এর যে নোটিফিকেশন বিসিপিএস দিয়েছে সেখানেও অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে। তো এই 2টা ব্যাংকে আপনি টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার সময় যে আপনি রসিদ যেটা লিখতে হবে, রিসিপ্ট, সেটা একটু, এই নমুনাটা একটু খেয়াল করেন যে এইভাবে আপনাদেরকে লিখতে হবে। হ্যাঁ, আহ, যে ব্রাঞ্চে আপনি এখানে অ্যাকাউন্ট নেমটা হবে হচ্ছে সেক্রেটারি বিসিপিএস। ঠিক আছে, অ্যাকাউন্ট নেমটা হবে হচ্ছে সেক্রেটারি বিসিপিএস, ব্রাঞ্চের নাম হবে মহাখালী ব্রাঞ্চ। তারপরে আপনি দেখেন চেকের এখানে আপনার 3টা জিনিস আপনাকে এখানে মেনশন করতে হবে। একটা হচ্ছে আপনার নাম, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার। এই 3টা জিনিস আপনাকে ওই চেকের উপরে কিন্তু লিখে দিতে হবে। এরপরে আপনি টাকা জমা দিলেন, এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর দিয়ে একটা নাম্বার বসানো আছে। আর দিয়ে একটা নাম্বার বসানো আছে, এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই যারা ব্যাংকে টাকা জমা দিয়ে ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য এই নাম্বারটা কিন্তু ওইখানে অনলাইনে এটা
নাম্বারটা ইনপুট দিতে হবে। সো এই নাম্বারটা আপনি যখন ব্যাংকে টাকা জমা দিবেন, এই নাম্বারটা ব্যাংক থেকে বসিয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন। প্রত্যেকটা ডিজিট আপনি বুঝতে পারতেছেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা সেটা ক্লিয়ার করে নিবেন। হ্যাঁ, আচ্ছা। নেক্সট আসি ডিজিটাল পেমেন্ট মেথডে। ডিজিটাল পেমেন্ট মেথডে এখানে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং যেমন সিটি টাচ, এবি ডিরেক্ট, ব্যাংক এশিয়া, এমটিবি ইন্টারনেট ব্যাংকিং, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং, এগুলোর মাধ্যমে, অথবা যে ওয়ালেট, আইপে, ডি মানি, অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস লাইক বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, টি ক্যাশ, শিওর ক্যাশ, ইউপে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, ডিজিটাল পেমেন্ট কিভাবে হবে সেটা পরে বলতেছি। এখন আসেন যে আপনার ফর্ম ফিল আপ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। এক নম্বরে লাগবে হচ্ছে আপনার একটা আহ, আহ, ছবি, হ্যাঁ, পাসপোর্ট সাইজ একটা কালার ফটোগ্রাফ। এটার রেজলিউশন হইতে হবে 300x300 পিক্সেলস, সাইজ হইতে হবে 300 কিলোবাইটের কম। এরপরে লাগবে আপনার একটা স্পেসিমেন সিগনেচার স্ক্যান কপি, এটার রেজলিউশন হবে 300x80 পিক্সেলস। হ্যাঁ, এই দুইটা ক্ষেত্রেই আপনার রেজলিউশনটা নির্দিষ্ট করে দেওয়া আছে, নির্ধারিত রেজলিউশনের মধ্যে থাকতে হবে। অন্য ডকুমেন্ট গুলোর ক্ষেত্রে কোনো রেজলিউশন নির্দিষ্ট করে দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আপনার আরো কয়েকটা ডকুমেন্ট লাগবে। এটা স্ক্যান কপি অফ ব্যাংক ডিপোজিট স্লিপ। যদি আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে ব্যাংক ডিপোজিট স্লিপের স্ক্যান কপিটা লাগবে। যদি ডিজিটাল পেমেন্ট দেন সেক্ষেত্রে এটা লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বিএমডিসি এর পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। স্ক্যান কপি অফ এমবিবিএস আর বিডিএস সার্টিফিকেটটা লাগবে। হ্যাঁ, এই। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে, সবগুলো ডকুমেন্ট আপনার রেডি করা হয়ে গেল, সবগুলো স্ক্যান কপি যদি আপনি রেডি করে তারপরে আপনি এই ওয়েবসাইটে যাবেন, exams.bcps.edu.bd। আচ্ছা, এখন আসেন আমরা ওই ওয়েবসাইটে গেলে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখি। প্রথমেই আপনি যখন ওয়েবসাইটে যাবেন, exams.bcps.edu.bd, এই ওয়েবসাইটে গেলে আপনার এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, ওয়েলকাম টু বিসিপিএস অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম। যেহেতু আপনি এবার প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছেন তারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। হ্যাঁ, রেজিস্টার। রেজিস্টারে ক্লিক করার পরে একটা পেজ আসবে। এই পেজের দুইটা অংশ, এটা হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের অংশ। এই উপরের অংশটা একটু বলি। উপরের অংশে দেখেন লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন গাইড। তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, রেজিস্ট্রেশন করার আগ মুহূর্তে আপনি যদি আরেকবার একটু দেখে নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ওই যে দেখেন বাম পাশে অ্যারো দেওয়া আছে এফসিপিএস পার্ট 1, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওরা একটা একটা পিডিএফ ফাইলের মাধ্যমে আপনার একটা প্রেজেন্টেশন শো করবে, সেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে সেটা। আচ্ছা, এখন আসেন এটা হচ্ছে ওই রেজিস্টারে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেটার নিচের অংশ। এখানে আপনি আগে চাইলে একবার দেখে নিলেন, এরপরে টার্মস অফ এগ্রিমেন্ট এটা একটু পড়লেন, পড়ে এরপরে আপনি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ এগ্রিমেন্ট, এই যে নিচে এখানে যে একটা বক্স আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই অংশটা আসবে। এখানে আপনি 5 ইয়ার ফেলোশিপ প্রোগ্রামের মধ্যে থেকে এফসিপিএস পার্ট 1 সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এফসিপিএস পার্ট 1 সিলেক্ট করবেন। নেক্সট, এটা সিলেক্ট করার পরে আপনার অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার এই পেজটা আসবে। হ্যাঁ, স্টেপ 1, প্রথমে আপনি নিউ অ্যাপ্লিক্যান্ট নাকি ওল্ড অ্যাপ্লিক্যান্ট সেটা বলতে হবে। সো আপনি দিলেন নিউ অ্যাপ্লিক্যান্ট, এরপরে আপনি যাবেন নেক্সট। নেক্সট গেলে আপনার একাডেমিক আইডেন্টিটি এগুলো জানতে হবে। এখানে আপনার এমবিবিএস সার্টিফিকেট এবং বিএমডিসি যে রেজিস্ট্রেশন সেটা আপনাকে এখানে আপলোড দিতে হবে। হ্যাঁ, এখানে দেখেন একটা জিনিস নিয়ে সবার একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে ডেট অফ গ্রাজুয়েশন। ডেট অফ গ্রাজুয়েশন, এটা আপনার এমবিবিএস আপনি যেদিন পাশ করেছেন, মানে আপনার এমবিবিএস ফাইনাল প্রফের রেজাল্ট পাবলিকেশনের যে ডেট, সেই ডেটটা হচ্ছে আপনার, সেই ডেটটা হচ্ছে আপনার ডেট অফ গ্রাজুয়েশন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আসি স্টেপ 3, এটা হচ্ছে এক্সাম ইনফরমেশন। এখানে আপনি স্পেশালিটি কোন সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে দেখেন যারা যারা হচ্ছে আপনার ম্যানুয়াল পেমেন্ট করেছে, ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাদের জন্য এখানে ব্যাংক ডিপোজিট স্লিপের ওই যে নাম্বারটা, ওই যে বলতেছিলাম আর দিয়ে একটা নাম্বার লেখা ছিল, ওই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট দিতে হবে। এটা জাস্ট স্পেশালিটির পরের অপশনটাতেই, হ্যাঁ, ব্যাংক ডিপোজিট স্লিপ নাও এটা।
এরপরে কত তারিখে জমা দিয়েছেন, অ্যামাউন্ট, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম। এখানে ব্যাংকের নাম, আপনি যদি ব্যাংকের নাম সিলেক্ট করেন, ইউসিবি আর ঢাকা ব্যাংক দুইটা অপশন আসবে, যে কোনোটা সিলেক্ট করবেন। ব্রাঞ্চের নাম এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, ওইটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনার স্লিপটা, ব্যাংক ডিপোজিট স্লিপটা এখানে আপলোড দিতে হবে। এটা হচ্ছে আপনার আহ, যদি আপনি ম্যানুয়ালি পেমেন্ট করেন সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসি এমপ্লয়মেন্ট। এটা আপনি দিবেন এমপ্লয়েড হলে। এখানে শুধু টাইপটা কিন্তু ম্যান্ডেটরি, হ্যাঁ। কোথায় আপনি আছেন, ডেজিগনেশন, ইনস্টিটিউট, ওয়ার্কিং অ্যাড্রেস, এগুলো কিন্তু নট ম্যান্ডেটরি। এগুলো যদি আপনি নাও দেন তাও আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো এগুলো নিয়ে বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। জাস্ট আপনি এমপ্লয়েড নাকি নন এমপ্লয়েড সেটা দিবেন। নেক্সট স্টেপে আসবে আপনার পার্সোনাল যে ইনফরমেশন গুলো। এই পার্সোনাল ইনফরমেশন গুলো একটু সতর্কতার সাথে অবশ্যই ফিল আপ করবেন। বারবার চেক করবেন যাতে কোনোভাবে ভুল না হয়। এখানে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড দিতে হবে। এখানে দেখেন লেখা আছে যে সবগুলো ফাইলের সাইজে 300 কিলোবাইটের কম হতে হবে। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, এখানে যা যা ইনফরমেশন চেয়েছে সেগুলো আপলোড দিবেন। দিয়ে এরপরে হচ্ছে আপনি ফিনিশ ফিনিশ দিলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আসেন রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু কথা বলি। একটা সময় ছিল যখন চাইলে আপনি মনে করেন একই সেশনে এফসিপিএস পার্ট 1 পরীক্ষাও দিতে পারতেন, এবং ধরেন আপনি আগে আপনার ট্রেনিং করা আছে, আপনি এখন এমসিপিএস পরীক্ষা দিবেন, সেটাও আপনি দিতে পারতেন। সেই সুযোগটা আগে ছিল। অথবা কেউ কেউ একই সেশনে এফসিপিএস এবং এমসিপিএস দুটাই দিত। কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নেই, একই সেশনে যে কোনো একটা পরীক্ষা দিতে হবে। একটা আপনার পার্সোনাল অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস থাকবে। ওই অ্যাড্রেসটা কিন্তু সারা জীবন বিসিপিএস কিন্তু আপনাকে ওই ইমেল অ্যাড্রেসেই মেইল করবে। সো আপনার একটা যে মেইল অ্যাড্রেসটা আপনি সবসময় ব্যবহার করেন এবং পাসওয়ার্ড আপনার জানা আছে, হারায় যাওয়ার সম্ভাবনা নেই, সেই মেইল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ওখানে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনি যে স্ক্যান কপিগুলো, ডকুমেন্ট গুলো, যে স্ক্যান কপিগুলো যে আপনি প্রিপেয়ার করবেন, সেগুলোর ম্যাক্সিমাম সাইজ হবে 300 কিলোবাইট। যে সফট কপিগুলো আপনি আপলোড দিবেন, এবং এটার ফরম্যাটটা হবে জেপিইজি অর জেপিজি ফরম্যাটের ছবি থাকতে হবে। আহ, এরপরে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনার এখানে একটা স্ক্রুটিনি হবে, এবং এলিজিবল ক্যান্ডিডেট তারা আপনাদের যারা এলিজিবল তাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড আপনার ইমেইলে পাঠানো হবে, আবার আপনাকে এসএমএস করেও দেওয়া হবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে বিষয়, রেজিস্ট্রেশন করার পরে আপনারা একটা ইমেইল পাবেন অথবা বিসিপিএস থেকে একটা এসএমএস পাবেন, যেটাকে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আচ্ছা, এখন আসেন ধরেন আপনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো একটা ইনফরমেশন ভুল হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেক্ষেত্রে ওই যে ডাটাটা যেটা আপনি ভুল তথ্য দিয়েছেন সেটা কারেকশন করা যাবে। সেটার জন্য আপনাকে 27 মে 2024 এর মধ্যেই বিসিপিএস এর ব্লক সি প্রশাসন বিভাগ, এটা নিচতলায় রিসিপশনে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং 500 টাকা ওই সময় জমা দিতে হবে। হিসাব বিভাগে আগে জমা দিয়ে ওই হিসাব বিভাগে জমার যে রসিদ সেটা সহ আপনি নিচতলায় রিসিপশনে যোগাযোগ করবেন। এবং সাথে আপনার যে সফট কপিগুলো আপনি আপলোড দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময়, সেই সফট কপিগুলো আপনাকে ওই সময় সাথে করে নিয়ে যেতে হবে। এলিজিবিলিটি ব্যাপারটা দেখেন, প্রথমে আপনি ধরেন অনলাইনে রেজিস্ট্রেশন করলেন, সাথে সাথে কিন্তু আপনি এলিজিবল হবেন না। এলিজিবল হওয়ার জন্য আপনার বেশ কিছুদিন সময় লাগে। সাধারণত আপনার আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 15-20 দিন সময় লাগতো। এখন হয়তো আরেকটু কম লাগে এলিজিবিলিটি মেসেজটা আসতে। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে, ধরেন আপনি ফর্ম ফিল আপ করেছেন, 15 মে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 16ই মে বিসিপিএস এর ওয়েবসাইটে একটা তালিকা দেওয়া হবে। ও একটা তালিকা প্রকাশ করা হবে ওইখানে। ওই তালিকায় এই জুলাই সেশনের জন্য কারা কারা এফসিপিএস পাঠক পরীক্ষা দেবে সবার নামের লিস্টটা থাকবে। তো আপনি ওই লিস্টটা দেখবেন বিসিবিএস এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, এবং ওই লিস্টে আপনার নাম আছে কিনা এটা আপনি খুঁজে বের করবেন। যদি কোনো কারণে আপনি নাম না পান, সেক্ষেত্রে আপনাকে 18 মে দুপুর 1টার মধ্যে সব ডকুমেন্টের সফট কপি সহ কলেজের প্রশাসন বিভাগের নিচতলায় যোগাযোগ করতে হবে, ব্লক সি যেটা, সেটার নিচতলায় রিসিপশনে যোগাযোগ করতে হবে। তাহলে কি বললাম, এলিজিবিলিটি মেসেজ যদি আপনার কোনো কারণে না আসে, এলিজিবিলিটি মেসেজ না, আপনি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু বিসিপিএস থেকে যে তালিকা দিয়েছে সেই তালিকায় আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনাকে 18 মে দুপুর 1টার মধ্যে সি ব্লকের নিচতলায় রিসিপশনে যোগাযোগ করতে হবে।
আচ্ছা, এটা তো বলে ফেলেছি, আপনার এলিজিবল মেসেজটা ভাইয়া আপনার আগের মোবাইলে। স্লাইডটা আরেকবার একটু দেখান তো ভাইয়া, আগের স্লাইডটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কি নেক্সট যেতে পারি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এটা তো বলে ফেলেছি, এলিজিবিলিটি মেসেজটা সাথে সাথে আসবে না, এটা আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, এটার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরপর আসেন অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন হচ্ছে 20 জুন 2024 থেকে। পরীক্ষা শেষ হওয়ার মানে রেজাল্ট পাবলিকেশন আগ পর্যন্ত আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড অবশ্যই আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন, পরীক্ষা দেওয়ার আগেই কয়েকদিন আগে প্রিপেয়ার করে রাখবেন। কোনো কারণে এখানে আরেকটা সুযোগ আছে, কোনো কারণে যদি আপনি পরীক্ষায় বসতে না পারেন, আহ, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার সুযোগ আছে। সেটার জন্য আপনাকে অবশ্যই এলিজিবল হইতে হবে। এলিজিবিলিটি মেসেজটা পাওয়ার পরে আপনাকে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেওয়া হবে আপনাকে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে exams.bcps.edu.bd। ওইখানে দুইটা অপশন ছিল কিন্তু, হ্যাঁ, একটা ছিল রেজিস্টার আর একটা ছিল লগ ইন। তো আপনি যদি কেউ যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওইখানে লগ ইন করতে হবে আপনার সেই পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে ওইখানে বাম দিকে আপনি দেখবেন যে এফসিপিএস পার্ট অন প্রোগ্রাম, এফসিপিএস পার্ট অন প্রোগ্রামে ক্লিক করলে ওই আপনার একটা পেজ আসবে, দেখবেন আপনার ছবি দেওয়া আছে আর অন্যান্য অপশন আছে। সেখানে নিচের দিকে এক্সাম ক্যান্সেলেশন একটা অপশন আছে, সেই ওই অপশনে গিয়ে আপনাকে ওরা যে ইনফরমেশন গুলো চায় সেইভাবে করে আপনার এক্সাম ক্যান্সেলের অ্যাপ্লাই করতে হবে। এক্সাম ক্যান্সেলেশন অ্যাপ্লাই করলে আপনি পরীক্ষা শেষ হওয়ার প্রবাবলি 2-3 মাসের মধ্যে যে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তার 75% টাকা চেকের মাধ্যমে আপনাকে হিসাব বিভাগ থেকে ফেরত দেওয়া হবে। এই আর আহ, সময় মতো এটা আবেদন করতে হবে। এটার ডেট হচ্ছে 27 মে 2024। জাস্ট ইন কেস কোনো কারণে যদি ভাইয়া একটা এক্সাম জিনিস জানতে চাচ্ছিলাম। ক্যান্সেল করা লাগে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে সাবজেক্ট সিলেকশন নিয়ে কি আলাদা কোনো এরকম সেশন হবে, না এটাই লাস্ট সেশন? আচ্ছা, সাবজেক্ট গুলো আমি আরেকবার একটু দেখাই দিতে পারি। মানে আপনি কি না না জানতে চাচ্ছেন যে জি কোনটা জি না না ভাইয়া, চুজ এটা করা সাবজেক্ট উচিত ওয়াইজ আপনার? আলাদা সেশন হবে। সাবজেক্ট আমাদের ফ্যাকাল্টি ওয়াইজ সার্জারি, মেডিসিন, ওকে পেডিয়াট্রিক্স, গাইনি ওকে সবারই আলাদা হবে ওকে ওকে সাবজেক্ট আপু, ওয়াইজ। থ্যাংক আচ্ছা, তাহলে ক্যান্সেল করতে চাইলে 27 মের মধ্যে। হ্যাঁ, তাহলে এইটুকুই ছিল আমার প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশনটা মেইনলি যারা প্রথমবার এবার পরীক্ষা পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাদের জন্য। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আর কোনো কোশ্চেন কি ভাইয়া এখন নিব টিচিং নাকি সবার পেমেন্ট নিয়ে শেষে? একটু কথা বলতে। তন্নি এক আপু। ভাই একটা জি কোশ্চেন করতে চাচ্ছিলাম। ভাইয়া করবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। ভাই আমার একটা কোয়ারি ছিল যে আমার হচ্ছে আমি ছবি এবং হচ্ছে সিগনেচার দুইটা আপলোড দিছি, দুইটা সাইজই হচ্ছে 300 কিলোবাইটের নিচেই আছে, কিন্তু আচ্ছা, রেজুলেশনটা হয়তো যদি মানে ভুল হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, মানে সাইজ কিন্তু 300 কিলোবাইটের নিচে আছে। আচ্ছা, যদি ওইখানে রেজলিউশন যদি ঠিক না থাকে, ওখানে রিকোয়ার্ড রেজলিউশন দেওয়া আছে, তাহলে ওটা হয়তো আপনার অ্যাকসেপ্টই করতো না, এই আর কি। ভাই আমার বুঝতে কিন্তু মানে পেরেছেন? রেজিস্ট্রেশন করার সাথে সাথে মোবাইলে কিন্তু এসএমএস আসছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, এরকম কিন্তু আসছে আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, তাহলে মনে হয় অসুবিধা নেই। হ্যাঁ, ইউ। ভাই কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। একটু হ্যাঁ, ডিজিটাল হ্যাঁ, পেমেন্ট সম্পর্কে একটু বলবেন। জি, বলেন, মানে বলেন। ডিজিটাল পেমেন্ট। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি গতবার পরীক্ষা দিয়েছি আর কি, এবার আরেকবার পরীক্ষা দিব আর কি। আমার সবকিছুই করা আছে, এখন তো আমি জাস্ট যে পেমেন্টটা করলেই হয়ে যাবে, ঠিক না, শুধু বিকাশ দিয়ে? অনলাইনে পেমেন্ট করলেই হবে। হ্যাঁ, সেকেন্ড টাইম মানে যারা এক্ষেত্রে পরীক্ষা দিবেন তাদের এই রেজিস্ট্রেশন প্রসিডিওর নিয়ে আমাদের ডক্টর ওমর ফারুক ভাই আছেন, উনি কথা বলবেন। ডিজিটাল প্রথমবার যারা পেমেন্টটা পরীক্ষা দিবেন তাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। বিকাশে পেমেন্টটা কিভাবে করবো? আচ্ছা, ভাইয়া বিকাশ পেমেন্টটা কিভাবে করবেন? আচ্ছা, আমি দেখি আরেকবার একটু স্ক্রিন শেয়ার করি। ভাইয়া গ্রাজুয়েশন ডেটটা কি আহ, পরীক্ষার ডেটটা হবে নাকি রেজাল্টের ডেটটা হবে? আচ্ছা, গ্রাজুয়েশন ডেটটা হবে হচ্ছে রেজাল্টের এক্সাম ডেট। ডেট? আপনার ওই যে রেজাল্ট দিয়েছে যেদিন, সেই দিনের ডেট। আচ্ছা, এই আপনি যদি বিসিপিএস এ লগ ইন করেন, হ্যাঁ, ওই যে বললাম যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? এর আগে আরেকটা পেজ আসবে, ওখানে লেখা থাকবে এফসিপিএস পার্ট অন প্রোগ্রাম। ওটাতে ক্লিক করলে আপনার এই পেজটা আসবে। এই পেজে আপনি দেখেন, ধরেন রি এক্সামিনেশন দ্বারা দিবেন অনলাইন পেমেন্টের প্রসিডিওরটা। এটা রি এক্সামিনেশন দেখাইলো যারা প্রথমবার পরীক্ষা দিবেন তাদের অপশন গুলো এরকমই আসবে। হ্যাঁ, এফসিপিএস পার্ট ওয়ানে ক্লিক করলেন, দেখেন আমার তো সবকিছু আগেই দেওয়া আছে। সো আমার যেহেতু আমি আগে একবার পরীক্ষা দিছি, এই জন্য আমার এখানে অ্যামাউন্ট 10,000 দেখাচ্ছে। তো যারা প্রথমবার পরীক্ষা দিবেন
তাদের ওই স্টেপ একটার পর একটা স্টেপে যাইতে যাইতে পেমেন্টের জন্য যে স্টেপটা সেখানে গিয়ে এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, সেখানে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, আপনি ডিজিটাল সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই যে অনলাইন গেটওয়ে ওইটাতে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমার এটা হবে না, কারণ আমি তো অলরেডি এটা মনে হয় দিতে পারবো না এই জন্য। ঠিক আছে, তাহলে ভাইয়া, এই প্রথমে কোন অপশনে গেছিলেন? বুঝি না। আপনি শুনে, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, হ্যাঁ, ওই অপশন গুলো আসলে আমার এখানে তো আসবে না। হ্যাঁ, কারণ আমি তো ইয়ে দিয়ে করতে পারবো না। করতে করতে আপনার পেমেন্টের জন্য যে অপশনটা, সেখানে এরকম একটা কিছু দেখাবে আপনাকে যে ডিজিটাল পেমেন্ট করবেন নাকি ম্যানুয়াল পেমেন্ট করবেন। যদি আপনি ভাইয়া, প্রথমে ডিজিটাল পেমেন্ট বিকাশে সিলেক্ট করেন, পেমেন্ট করে দেব? হ্যাঁ আমি বলি শুনেন। হ্যাঁ, যদি আপনি ডিজিটাল পেমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনার এরকম পেমেন্ট একটা অপশন আসবে। এই পেমেন্টে ক্লিক করলে আপনাকে একটা অনলাইন গেটওয়েতে নিয়ে যায়। আপনারা যদি কখনো অনলাইনে বাসের টিকিট বা ট্রেনের টিকিট কেটে থাকেন, ওই যে এসএসএল ই কমার্স, ওইটার মাধ্যমে যে একটা ইয়ে আসে, ওইটার মতো একটা কিছু আসবে আর কি। ওখানে বিকাশ, রকেট, নগদ এগুলো থাকবে। আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান, ওখান থেকে বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পরে ওরা আপনার বিকাশ নাম্বারটা চাইবে। নাম্বারটা আপনি ইনপুট দিবেন। ইনপুট দিয়ে এলে ওরা আপনাকে একটা কোড পাঠাবে। সেই নেক্সট স্টেপে আপনি ওই কোডটা ইনপুট দিবেন। কোডটা ইনপুট দেওয়ার পরে ওইটা ওকে হইলে আপনার এরপরে আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি পাসওয়ার্ডটা ইনপুট দিলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্ধারিত যে 11,000 টাকা, সেই 11,000 টাকা কেটে নিবে। ঠিক আছে, 11,000 টাকার একটু বেশি কাটবে। ওদের অনলাইন গেটওয়ের একটা ফি থাকে, সেটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তো এটা খুব ইজি, অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ব্যাংকে যদি পেমেন্ট করেন তাহলে এখানে আপনি যখন ম্যানুয়াল পেমেন্ট অপশন সিলেক্ট করবেন, তখন আপনার ওই যে ব্যাংকের ইনফরমেশন গুলা ইনপুট দেওয়ার অপশন গুলো আসবে। হ্যাঁ, এই পেমেন্ট সংক্রান্ত আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। পেমেন্ট আগে করবো নাকি রেজিস্ট্রেশন আগে করবো? আচ্ছা, আরেকবার যদি বলি, যখন আপনি রেজিস্ট্রেশন করতে করতে আপনার পেমেন্টের অপশনটায় যাবেন, সেখানে আপনার দুইটা অপশন আপনাকে শো করবে। এক নম্বরে হচ্ছে আপনি ডিজিটাল পেমেন্ট করবেন নাকি আপনি ম্যানুয়াল পেমেন্ট করবেন। যদি আপনি ডিজিটাল পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার ওইখানে অনলাইন যে পেমেন্ট গেটওয়ে, সেটাতে আপনাকে ওরা নিয়ে যাবে। ওখানে আপনি তিনটা অপশন থাকবে আপনার। একটা হচ্ছে কার্ড, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। দুই নম্বরে থাকবে হচ্ছে আপনার অনলাইন ব্যাংকিং। তিন নম্বরে থাকবে হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে আপনার ওটা হবে হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। ওখানে বিকাশ, রকেট, নগদ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো আছে সেগুলা অপশন গুলো শো করবে। সেখান থেকে আপনি ধরেন বিকাশ সিলেক্ট করলেন। বিকাশ সিলেক্ট করে পেমেন্টে ক্লিক করলে আপনার একটা উইন্ডো আসবে, যেখানে আপনাকে আপনার বিকাশ নাম্বারটা ইনপুট দিতে হবে। আপনি আপনার বিকাশ নাম্বারটা দিলেন, ওকে দিলে এর নেক্সট স্টেপে আপনাকে ওরা একটা কোড পাঠাবে, একটা ওটিপি বলে, ওটিপি পাঠাবে। এই ওটিপিটা আপনাকে নেক্সট স্টেপে ইনপুট দিতে হবে। ওটিপি ইনপুট দেওয়ার পরে ওকে দিলে নেক্সট স্টেপে আপনার পাসওয়ার্ড চাইবে, বিকাশের পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা দিলে এরপরে হচ্ছে ওই পাসওয়ার্ড দিলে ওকে করলে আপনার বিকাশ থেকে ওই ওদের যে নির্ধারিত পরিমাণ যে টাকা, সেটা কেটে নিবে। ঠিক আছে। হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট আছে তারা প্রথমে কি রি এক্সামিনেশন, যে ওই অপশনটাই যাবে প্রথমে? ইয়েস, রি এক্সামিনেশনে যাবে, রি এক্সামিনেশনে যাবে। আর কোনো কোশ্চেন? ভাই ভাই, আমি এখানে প্রথমে আরেকটা অপশন আছে যে প্রিলিমিনারি এফসিপিএস, এটা কি? প্রিলিমিনারি এফসিপিএস আগে ছিল, এখন তো আর নাই। ওটা যখন 4 ইয়ার ফেলোশিপ প্রোগ্রাম ছিল তখন ওটা ছিল আর কি। যারা সাব স্পেশালিটিতে দিত তাদের জন্য প্রিলিমিনারি এফসিপিএস ছিল। আর এখন যারা নতুন করে পরীক্ষা দিবে তাদের আর ওই পরীক্ষাটা আসবে না। এখন ভাইয়া প্রিলিমিনারি এফসিপিএস টা এখন চেঞ্জ হয়ে মিড টার্ম হয়ে গেছে। হ্যাঁ বলেন আপু, হ্যাঁ বলেন, শুনতে ভাইয়া পাচ্ছি। যেটা হচ্ছে মানে বলতে চাচ্ছিলাম যে ইমেল অ্যাড্রেস কি চেঞ্জ করা যাবে সেকেন্ড টাইম? একটা মানে এর আগের বার দিয়েছিলাম, ওটা চেঞ্জ করে এখন ইমেল আইডি অন্যটা দিতে হ্যাঁ, চাচ্ছি। চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। অপশনটা কোথায় আছে আমার এখন ঠিক মনে নেই। প্রোফাইল, আপনার এই যে প্রোফাইলে গেলে মনে হয় আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ এটা এডিটিং। কি আগে চেঞ্জ করতে হবে মানে রেজিস্ট্রেশনের আগে? না, রেজিস্ট্রেশনের আগে তো আর আপনি চেঞ্জ করতে পারবেন, রেজিস্ট্রেশন পরে। যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন হুম। সেটাতে ওরা আপনাকে
অথবা আপনার মেসেজ ফোন দিবে। নাম্বারও তো দেওয়া আছে। হ্যাঁ, ওরা আপনাকে মেসেজ দিবে অথবা আপনার ফোন নাম্বারেও মেসেজ দিবে, ঠিক আছে? হ্যাঁ, এর আগে যখন করেছিলাম তখন তো আমাকে দিয়েছিল, বাট এবার আমি একটা চেঞ্জ করে অন্য আইডি দিতে চাচ্ছি যেটাতে আর কি মেসেজ আসবে এই জন্য। আচ্ছা, সেক্ষেত্রে আপনার প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি ওই যে প্রোফাইল, এই যে অপশন নিচের দিকে দেখেন, দেখতে পাচ্ছেন প্রোফাইল? এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে, এডিট ইনফরমেশন আছে, রেজাল্ট আছে। তাহলে এখানে যে এডিট ইনফরমেশনে গেলে আপনার ইমেইলটা আপনি চেঞ্জ করার অপশনটা আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া আচ্ছা, ওকে। একটা কোশ্চেন করতে ভাইয়া, চাচ্ছিলাম ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল। ছবি চেঞ্জ করার কি কোনো অপশন আছে? ছবি চেঞ্জ করার অপশন মনে হয় নেই। না, ভাইয়া আমাকে এবার গতবার ভাইয়া আমি সেভ করে যাই নাই, ওরা জিজ্ঞেস করছিল এটা কি আপনারই ছবি। বড় না, কনফিউজিং লাগলো, আমি ছবিটা চাচ্ছিলাম চেঞ্জ করা আপনি আইটি ভাই বিভাগে যোগাযোগ করে দেখতে পারেন। এটা কি খুব এসেনশিয়াল না তো ভাই? না, না 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 না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া আচ্ছা, আমি এবার ভাইয়া প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছেন প্লিজ, সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন তাদের সেশন কিন্তু এখন হয় নাই, তাদের সেশন হবে সামনে। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, ভাইয়া বলেন। মোবাইলে 4 ইয়ার এন্ড 5 ইয়ার ফেলোশিপ এই জিনিসটা তো আলাদা করে আসে না। কোনটা আসে না? ও, আলাদা যে করে না আসলে কোনো সমস্যা নেই, আপনার তো নাহিয়ান একটাই ভাই, এখন নাহিয়ান ভাই, 5 ইয়ার এফসিপি ফেলোশিপ। পার্ট 1 দিলেই হবে, হ্যাঁ? হ্যাঁ, ওমর ফারুক ভাই। নাহিয়ান ভাই, জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন জিজ্ঞেস করেছে যে ছবিটা চেঞ্জ করা যাবে কিনা। হ্যাঁ, ছবিটা চেঞ্জ করা যাবে। বিসিবিএস এর যে নতুন একটা অ্যাপ চালু করছে, সেই অ্যাপে ঢুকলেই ওখানে উনি চেঞ্জ করতে পারবে। প্রোফাইল আপডেট, ওখানে ঢুকে উনি চেঞ্জ করতে পারবে। তাহলে তো খুব ভালো। আসসালামু আচ্ছা, আলাইকুম আমি ভাইয়া, এই আমার জিনিসটা একটা লক্ষ্য কোশ্চেন করছি। ছিল হ্যাঁ, অবশ্যই। ভাইয়া। প্রথমবার যদি মেডিসিনের পরীক্ষা দিয়ে থাকি, ইন্টারনাল মেডিসিন, এবার যদি ব্রাঞ্চে দেই, সেক্ষেত্রে কি 11,000 না 10,000 টাকা লাগবে? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আপনি দেন আমাকে, দাঁড়ান আমি আমার প্রেজেন্টেশনটা আবার একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, একদম শুরুর দিকে এই কোশ্চেনের অ্যান্সার ছিল, যিনি কোশ্চেন করেছেন, এই যে সাবজেক্ট চেঞ্জ করবেন, তাই না নাকি আপু? যিনি কোশ্চেন করলেন, সাবজেক্ট যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে 11,000 টাকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আর কোনো কোশ্চেন থাকলে। ভাইয়া আমি এবার ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছি ভাই, মানে এই যে প্রোফাইলটা দেখালেন ভাই, আমার প্রোফাইলে মানে এন্ট্রি করতেছি এখনো কিছুই দেখাচ্ছে না। ওইটা মানে কি পরবর্তীতে দেখাবে নাকি? আমারটা একদম এমটি আসতেছে, এই জন্য বলতেছি। আপনার কি পাসওয়ার্ড পেয়ে গিয়েছেন? হ্যাঁ ভাই, পাসওয়ার্ড তো আমাকে সাথে সাথে পাঠিয়ে দিচ্ছে ভাইয়া। ও আচ্ছা, তাহলে হয়তো পরে দেখাবে, ওই যে এলিজিবিলিটি মেসেজ আসার পরে হয়তো বা দেখাবে ওরা ওটা একদম কিছু। মানে আপনারটা যেমন প্রোফাইল টোফাইল ছবি টবি সবকিছু দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ। কিন্তু কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এটা অবশ্য সাথে সাথে দেখানোর কথা না, এটা কয়েকদিন সময় লাগে আর কি। ওদের এলিজিবল এই মেসেজটা পান নাই এখন। না না, এলিজিবিলিটি মেসেজ এখনো দেয়নি ভাই। এলিজিবিলিটি কি মেসেজ দিয়ে জানাই দিবে ভাইয়া? ইউজুয়ালি তো জানাই দেয়, ইউজুয়ালি এলিজিবল মেসেজ দিয়ে জানাই দেয়, আর যদি নাও দেয় আপনার ওই যে তালিকায় যদি নাম থাকে তাহলেই হবে। 16 তারিখ যে লিস্টটা দিবে বিসিবিএস থেকে, ওইটাতে নাম থাকলে। এলিজিবিলিটিটা ভাই ওটা কিভাবে চেক করতে হবে? মানে ওটা কি ওইটা প্রোফাইলে আসলে গিয়ে চেক আপনার করতে? চেক করার জি কোনো ভাই, সুযোগ নাই, মানে ওরকম কোনো অপশন নাই। আপনি জাস্ট, ওরা আপনাকে মেসেজ পাঠাবে এই আর কি। এটা জি নিয়ে জি। দুশ্চিন্তার কোনো দরকার নাই, এটা মানে সময় লাগে। আর এলিজিবল হয় নাই এখন পর্যন্ত আমি শুনি নাই আর কি এটা। না ভাই, মানে কিছু টেকনিক্যাল এররের কারণে ওই জন্য আস্ক করতেছিলাম, না না, আদারওয়াইজ অন্য ওরকম কিছু না। হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আচ্ছা আলাইকুম ভাইয়া, ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি। ভাইয়া, ওই যে আমরা তো বোরকা পরি, তো এটার থেকে কোনো সমস্যা, মানে হিজাব পরে তো ছবিটা দেওয়া যাবে তাই না? মানে এরকম কি কান টান বের করতে হবে, এরকম কোনো কি না, নীতিমালা আছে? কান বের করতে হবে এরকম কোনো নির্দেশনা নেই। ওইখানে ইয়েটা আমি পড়লাম, কান বের করতে হবে এরকম কোনো নির্দেশনা নেই। তারপর আপনি এবার যে নোটিফিকেশনটা দিয়েছে ওইটা আরেকবার একটু থরলি পড়ে দেখেন, 2-3 পেজ, আপনার খুব বেশি সময় লাগবে পড়তে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই যে ডেট অফ গ্রাজুয়েশন, এটা তো বেশিরভাগ মানুষেরই মনে নাই, যাদের একটু আগেই করছে। ওইটা আপনার ডেট অফ গ্রাজুয়েশন ফাইনাল এখন কি ফাইনাল প্রফের, অনলাইন থেকে সার্চ দিয়েই করবো না 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 কলেজ? না, শুনেন, আপনার ফাইনাল প্রফের যে রেজাল্ট শিট, ওই শিটে আপনার রেজাল্ট পাবলিকেশনের ডেট হ্যাঁ লেখা হ্যাঁ আছে, ভাইয়া। ওই ডেটটা দিলেই হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, যদি আর কোনো কোশ্চেন না থাকে, আমরা মনে হয় পরের সেশনে যেতে পারি। আমি শেষ করছি। ডক্টর কানিজ ফাতেমা তন্নি আপু। জি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তফা নাহিয়ান হাবিব ভাইয়া, এত চমৎকার ভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পর্কে আমাদের সকলকে সম্যক ধারণা দেওয়ার জন্য।
এই পর্যায়ে আমরা অনুরোধ জানাবো ডক্টর ওমর ফারুক ভাইকে, যিনি সদ্য ডিপ্লোমা কমপ্লিট করেছেন এবং এসিপিএস পার্ট 1 করেছেন সার্জারিতে, এবং আমাদের সামনে এখন হাজির হচ্ছেন যারা দ্বিতীয়বার এসিপিএস পার্ট 1 পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে কি নিয়ম কানুন বা কিভাবে কি করবেন সেই বিষয়ে আলোকপাত করতেন। ডক্টর ওমর ফারুক ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর কানিজ পরিবর্তন আপুকে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জেনেসিস পরিবারকে ধন্যবাদ এবং যারা এই প্রোগ্রামের আয়োজক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা সামনে পরীক্ষা দিবেন, আজকে এই সেশনটিতে যুক্ত হয়েছেন বা সামনে এই সেশনটি দেখবেন, সবাইকে স্বাগতম এই সন্ধ্যায়। আশা করি হচ্ছে খুব ইফেক্টিভ একটা সেশনের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশনটা সুন্দরভাবে কমপ্লিট হবে এবং রেজিস্ট্রেশন ভালো হলে একটা মন ভালো থাকে। যখনই কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে বা হচ্ছে কোনো একটা ভুল হয়ে যায় বা ভুল হয়নি কিন্তু মনে হয় যে ভুল হয়ে গেছে, এই খুঁতখুঁত ভাবটা থেকে যায়। এই থেকে যাওয়ার কারণে পরীক্ষা পর্যন্ত একটা আহ, একটা মাথার মধ্যে একটা তো দুশ্চিন্তা ভাব চলে আসে, পড়াশোনা হচ্ছে একটা ব্যাঘাত সৃষ্টি হয়। আশা করি এই প্রোগ্রামটার মাধ্যমে আপনাদের এই এই ভয় ভীতিটা দূর হয়েছে আশা করি, এবং আপনাদের যে রেজিস্ট্রেশনটা আছে স্মুথলি হচ্ছে আপনারা কমপ্লিট করতে পারবেন আশা করি। তো তনি আপু, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। স্ক্রিনও শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদেরকে একটু হচ্ছে যারা নিউ ক্যান্ডিডেট বা ওল্ড ক্যান্ডিডেট তাদের সম্পর্কে বেসিক কিছু জিনিস মোস্তফা নাহিয়ান হাবিব ভাই বলেছেন। আমি জাস্ট ওল্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে একটু বলবো যে আপনারা যারা একবার বিসিবিএস এ পরীক্ষা দিয়েছেন বা দুইবার বা একবারের অধিক যারা দিয়েছেন তাদের মধ্যে কিভাবে ফর্ম ফিল আপটা করবেন সে বিষয়ে একটু হচ্ছে বলবো আপনাদেরকে। আমি আপনাদেরকে একটু স্ক্রিনশট, মানে আমার মোবাইলে যে স্ক্রিনটা আছে এটা আমি শেয়ার করছি, এটা একটু ফলো করলেই হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে আপনারা মোবাইলের মাধ্যমে, ওল্ড বলেন নিউ বলেন, আপনারা মোবাইলের মাধ্যমে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে পারবেন। সেই প্রসিডিউরটা একটু বলি আমি। মোবাইলের মাধ্যমে অনেকে হচ্ছে করে থাকেন বা কেউ ল্যাপটপে করে থাকেন। তো আমি বলবো যে হচ্ছে সেক্ষেত্রে আপনার একটা মোবাইলে যদি করতে চান তাহলে আপনার প্লে স্টোর থেকে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার নামে একটা অ্যাপ আছে। এই অ্যাপটাতে আপনাকে আহ, এই প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে ফটো অ্যান্ড রিসাইজার। হ্যাঁ, ফটো অ্যান্ড রিসাইজার, এই ফটো অ্যান্ড রিসাইজার এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো একটা গেল, 2 নম্বরে হচ্ছে আপনাকে সিএস স্ক্যানার একটা হচ্ছে ডাউনলোড করতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আছে সেই ডকুমেন্ট গুলোকে আপনাকে ক্যামেরা স্ক্যানার দিয়ে সুন্দর করে স্ক্যান করবেন। স্ক্যান করে সেটা হচ্ছে আপনি ফাইল, আপনার মাই ফাইল বা হচ্ছে যে ফাইল স্টোরেজে গিয়ে আপনি আপনার ডকুমেন্ট গুলোকে সুন্দরভাবে হচ্ছে নাম রিনেম করে হচ্ছে কোন ডকুমেন্ট গুলো অলরেডি হচ্ছে বলেছে, ছবি লাগবে, তারপরে হচ্ছে আপনার সিগনেচার লাগবে, পাশাপাশি হচ্ছে এসএসসি এইচএসসি, হ্যাঁ, বিএমডিসি সার্টিফিকেট, তারপর হচ্ছে যে জিনিসগুলো লাগবে এই সবগুলো হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট গুলোকে আপনাকে স্ক্যান করে সুন্দর করে হচ্ছে ইয়া করবেন, নাম দিবেন, রিনেম দিয়ে এটা একটা ফাইলের মধ্যে রেখে দিবেন, যাতে করে আপনি যখনই আপনার প্রসিডিওরে চলে যাবেন, যাতে করে আপনি আপনার ফাইল যে ডকুমেন্ট গুলো খুব সহজে বের করতে পারেন, সেভাবে আপনি সুন্দরভাবে সাজায় রাখবেন। রাখার পর এখন আসেন হচ্ছে আপনি অলরেডি হচ্ছে বলেছে যে ছবি কতটুকু লাগবে। তো ছবিটা হচ্ছে ধরেন হচ্ছে আপনার একটা ছবি আপনি নিলেন, ছবিটা হচ্ছে অবশ্যই 300 x 300 হতে হবে, অথবা আহ, আহ, মানে 300 x 300 হচ্ছে ইয়া সাইজ হতে হবে। আর ছবি এই যে আপনার সিগনেচার যেটা থাকবে সেই সিগনেচারটা অবশ্যই 300 x 80। এটা হচ্ছে মোস্তফা নাহিদ হাবিব ভাই বলেছেন। তো ওইভাবে হচ্ছে আপনার রিসার্চটা করবেন কিভাবে আমি একটু দেখে নিই। এই যে রিসার্চটা, আমি একটা ছবি আপনাদেরকে দেখালাম, এই ছবিটা ধরেন আমি এই ছবিটা হচ্ছে আপনি নিলাম। এই ছবিটা নেওয়ার পর এই ছবিটাকে আমি রিসার্চ করব, ছবিটা নেওয়ার পর হচ্ছে আপনি রিসাইজ অপশনে যাবেন।
রিচার্জ অপশনে যাওয়ার পর এই যে আপনি ওয়েট এন্ড হাইটে যাবেন, গিয়ে কাস্টমসে গিয়ে আমাদের অলরেডি দেওয়া আছে 300 × 300। এই হাইট এন্ড ওয়েট দেওয়ার পরেই হচ্ছে আপনি ওকে চাপবেন, দেখবেন আপনি আপনার এরকম কিছু আসবে। আপনি এখান থেকে স্ট্রেটস যে ইয়েটা আছে স্ট্রেটস এটা দিলেন, এই যে আপনার হচ্ছে ছবি হয়ে গেল। এটা মোটামুটি হচ্ছে আপনার ছবিটা হচ্ছে আপনার রিসাইজ করা শেষ। রিসাইজ হওয়ার পর এই রিসাইজটা আপনার যে স্টোরেজ আছে সেই স্টোরেজের মধ্যে থেকে যাবে, আর আলাদাভাবে কোনো সেভ করার কোনো দরকার নেই। তা আমি এভাবে হচ্ছে আমার ধরেন হচ্ছে একটা পিকচারটা করে নিলাম। ঠিক একইভাবে হচ্ছে যদি আমি আমার সিগনেচারটা হচ্ছে ওইভাবে হচ্ছে নিয়ে নিলাম। যে কোনো একটা সিগনেচার আপনি হচ্ছে আপনার সিগনেচারটা আপনি এভাবে নিয়ে নিলেন। ঠিক একইভাবে হচ্ছে রিসার্চ করলেন, ধরেন হচ্ছে আপনি এটা আমার একটা সিগনেচারটা রিসার্চ করলাম, কাস্টমতে গেলাম, এখানে 300 × 80 দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওকে দিলাম। তাহলে আমার এই এই হচ্ছে আমার হয়ে গেল। আমার এই পিকচারটা হচ্ছে আমার সিগনেচারটা হচ্ছে আমি রিসার্চ করে ফেললাম। এটাও আমার হচ্ছে স্টোরেজে গিয়ে সেভ হয়ে গেল। আলাদাভাবে কোনো সেভ করার দরকার নেই। আমি এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আপনি আপনার ফাইলে যাবেন, মাই ফাইলে গিয়ে আপনি আপনার পিকচার, যেমন হচ্ছে আমি এই যে পিকচারে হচ্ছে আমার পিকচার 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 এই পিকচারে গিয়ে এসে রিসাইজার ফটো রিসাইজার, এই ফটো রিসাইজারে গিয়ে আমি আপনার ডকুমেন্ট গুলো হচ্ছে আমার এখানে সব চলে আসে। এই যে আমার ডকুমেন্ট, যে ডকুমেন্ট গুলো হচ্ছে আমি এখানে রিসার্চ করলাম, সেই রিসার্চ গুলো ডকুমেন্ট গুলো এখানে আছে। এই ডকুমেন্ট গুলোকে আমি হচ্ছে একটা, ওই যে শুরুতেই বলেছিলাম যে একটা ফোল্ডার করতে হবে, সেই ফোল্ডারের মধ্যে আপনি সুন্দর করে রেখে দিবেন, যাতে করে সব সহজে আপনি আপনার এই ফাইল গুলাকে আপনি অ্যাটাচ করতে পারেন। এবার আসি আমরা হচ্ছে মূল অংশে। এটা হচ্ছে বললাম যে আপনি মোবাইল থেকে করার প্রসিডিউরটা একটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম। এবার আমরা হচ্ছে ওল্ড যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে বলবো যে কিভাবে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। যে আমি আমার বিসিবিএস লগ ইনে আমি গেলাম, বিসিবিএস লগ ইনে গেলাম। বিসিবিএস লগ ইনে যাওয়ার পর হচ্ছে আমার এই যে বিসিবিএস লগ ইনে যাওয়ার পর হচ্ছে এখানে একটু বলে রাখি, যারা ওল্ড তাদের অলরেডি তো হচ্ছে পাসওয়ার্ড দেয় একটা পেয়ে গেছেন। ওই পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে আপনি শুরুতে যখন একবার ঢুকবেন তখনই আপনি সেভ করে রেখে দিবেন। সেভ করে রেখে দিলে তাহলে আর বারবার হচ্ছে এটা হারাবে না, হচ্ছে ভয় থাকবে না। তো এটা হচ্ছে আপনি আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার একটা প্রোফাইল পেয়ে যাবেন, একটা প্রোফাইল চলে আসবে। সরি, সেভ করে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে আমি লগ ইন করলাম। আমার লগ ইন করার পরেই এই লগ ইন করার পরেই হচ্ছে এই পেজটা চলে আসবে। এই পেজে আসার পর এসপিএস পার্ট 1 প্রোগ্রাম, এসপিএস পার্ট 1 প্রোগ্রামে গেলেই হচ্ছে আপনার পুরা আহ, আপনার বিসিবিএস এর যে আপনার প্রোফাইল, সেই প্রোফাইলটা আপনার চলে আসবে। এই প্রোফাইলে আসার পর আপনি এই প্রোফাইলে ঢুকে আপনি আপনি এলিজেবল কিনা, আপনার হচ্ছে পাস করছেন কিনা, সব কিছু হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার এই প্রোফাইলে শো করবে। আপনি যদি চান যে হচ্ছে আমি আমার প্রোফাইলে ঢুকে আমি যে একটা বিসিবি এর যে প্রথম যে পাসওয়ার্ডটা দেয়, এটা অনেক বড় একটা পাসওয়ার্ড দেয়, সেই পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ঢুকে আপনি আপনার পাসওয়ার্ড প্রোফাইলে একদম শেষে প্রোফাইল আছে, প্রোফাইলে ঢুকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, এডিট ইনফরমেশন, এখান থেকে আপনি রেজাল্ট আপনার দেখতে পারবেন, সবকিছু আপনি করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এখান থেকে ঢুকে নিউ ক্যান্ডিডেট ওল্ড ক্যান্ডিডেট সবার ক্ষেত্রে বলি যে যখনই আপনি পাসওয়ার্ডটা পাবেন, পাসওয়ার্ডটা পাওয়ার পরে যখন এলিজেবল লিস্ট চলে আসবে, আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ আসবে, তখনই আপনি আপনার প্রোফাইলে ঢুকে আপনি এখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা অবশ্যই এখান থেকে ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। তো এখানে ঢুকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে অ্যাডমিট কার্ড ঢুকলে অ্যাডমিট কার্ডে ঢুকে আপনি অ্যাডমিট কার্ড থেকে এখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হলো হচ্ছে মোটামুটি সামারাইজ। এবার আসি হচ্ছে যারা ওল্ড ক্যান্ডিডেট তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই যে রি এক্সামিনেশন আছে, এই রি এক্সামিনেশনে যাবেন। রি এক্সামিনেশনে যাওয়ার পর হচ্ছে এফটিএস পার্ট 1, এখানে ঢোকার পরেই হচ্ছে আপনার এই জিনিসগুলো হচ্ছে শো করবে যে আপনার আগে স্পেশালিটি কি ছিল, তারপরে হচ্ছে আপনি এখন পরীক্ষা কত দিচ্ছেন, হ্যাঁ, অ্যামাউন্ট কত, সবকিছু শো করবে। সবকিছু শো করার পর হচ্ছে আপনি পেমেন্ট টাইপ, পেমেন্ট মেথড, এই মেথডের ক্ষেত্রে হচ্ছে বলি যে ম্যানুয়াল মেথড এবং হচ্ছে ডিজিটাল মেথড। ম্যানুয়াল মেথড হচ্ছে আপনি দুটো ব্যাংকের নাম বলেছে অলরেডি, এই দুইটা ব্যাংকে আপনি হচ্ছে আপনি যদি পেমেন্টটা করে থাকেন তাহলে আহ, আপনাকে যদি করে থাকেন তাহলে আপনি হচ্ছে ম্যানুয়াল মেথডে আপনি যাবেন। আর যদি ম্যানুয়াল মেথডে যখন যাবেন তখন হচ্ছে আপনার এই সবগুলো হচ্ছে শো করবে। এরপরে হচ্ছে আপনার ওই যে ব্যাংকের
হ্যাঁ, সিলেক্ট ব্যাংক, কোন ব্যাংকে আপনি হচ্ছে জমা দিচ্ছেন সেই ব্যাংক নাম দিবেন। তারপরে হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে হচ্ছে আপনি দিচ্ছেন সেই ব্রাঞ্চটা। হ্যাঁ, আবার হচ্ছে তারপরে হচ্ছে ব্যাংক ডিস্ট্রিবিউট যে স্লিপ নাম্বারটা একটা থাকবে, একটা যে লাল কালার দিয়ে একটা নাম্বার দেওয়া থাকে, যারা যেখানে টাকা জমা দিবেন সেখানে হচ্ছে আপনাকে দিবে একটা নাম্বার, যে রিসিপ্টের নাম্বার। ওই রিসিপ্টের নাম্বারটা দিবেন, এবং হচ্ছে কবে হচ্ছে আপনি টাকাটা দিচ্ছেন সেই টাকাটা হচ্ছে আপনি সে টাকাটা হচ্ছে ডেটটা দিবেন। এবং এই কথাটা আমি বলতে ভুলে গেছি যে হচ্ছে আপনি যে ব্যাংকে টাকা জমা দিলেন, সে টাকা জমা দেওয়ার পরে যে ব্যাংকের যে রিসিপ্টটা থাকবে, এই রিসিপ্টটা কিন্তু আপনাকে, এটাও কিন্তু আপনাকে স্ক্যান করে নিতে হবে। হ্যাঁ, ওটাও হচ্ছে স্ক্যান করে নিতে হবে। এবং হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে যদি 300 কিলোবাইট থাকে তাহলে আর রিচার্জ করার কোনো দরকার নেই, আর যদি না থাকে তাহলে এটা হচ্ছে রিচার্জ করে নিতে হবে 300 কিলোবাইট বা তার নিচে, এটা হচ্ছে রিচার্জ করে নিতে হবে ওই একই নিয়মে। নেয়ার পর এক্ষেত্রে হচ্ছে কি কোনো সাইজের বিষয় আছে? জি, এক্ষেত্রে সাইজের কোনো বিষয় আছে? না না, সাইজের কোনো বিষয় নেই, 300 কিলোবাইটের নিচে বা 300 কিলোবাইট হতে হবে, এতটুকু। তারপর হচ্ছে ওই স্ক্যান কপিটা আপনি এখানে জাস্ট চুজ ফাইল দিলেই আপনার শো করবে যে আপনার ফাইলটা কোথায় আছে। যে ওই যে আগে বলেছিলাম যে ফোল্ডার করে আপনি রাখবেন, সেই ফোল্ডার অনুযায়ী আপনি এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে সাবমিট করলেই আপনার ওকে। এই, এবার আসেন যে আপনি যদি হচ্ছে এআই মেথডে যান, অর্থাৎ ম্যানুয়ালে আপনি যাবেন না, আপনি ডিজিটাল মেথডে যাবেন। ডিজিটাল মেথডে গেলে তাহলে আপনি ডিজিটাল পেমেন্ট করবেন, ডিজিটালে চাপ দিবেন। তারপরে হচ্ছে আপনি পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট অপশনে গেলে তারপর দেখবেন আপনার শো করবে আপনি কোন মেথডে দিবেন, আপনি কোন কার্ডে দিবেন, না মোবাইল ব্যাংকিং এ দিবেন, না নেট ব্যাংকিং এ দিবেন। ও বিসিবিএস এর যে সার্কুলারের যে ইয়াটা দেয়া আছে, সার্কুলারটা যে দেয়া আছে, সার্কুলারের মধ্যে কোন কোন ব্যাংকে আপনি টাকা জমা দিতে পারবেন সবগুলো ওখানে লেখা আছে। তারপরে আপনি যদি কার্ডে দিতে চান তাহলে কোন কার্ডে দিবেন, এমএস কার্ডে না ভিসা কার্ডে, সেই কার্ডগুলো হচ্ছে ওখানে উল্লেখ করতে পারেন। তারপরে মোবাইল ব্যাংকিং, যদি মোবাইল ব্যাংকিং এ যান, মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশে দিবেন না নগদে দিবেন, রকেটে দিবেন, সেই রকেট সেইগুলো আপনাকে টাইপ করে আপনি ওইভাবে ওই মেথডে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। এই আপনার নিচেই হচ্ছে শো করতেছে আপনার টাকা কত দিবেন সেটা হচ্ছে শো করতেছে। এটা দিলেই হচ্ছে আপনার ওকে হয়ে যাবে টাকাটা। এই হলো হচ্ছে মোটামুটি হচ্ছে যারা রি এক্সাম দেবেন। রি এক্সামের ক্ষেত্রে অর্থাৎ যারা ওল্ড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো কিছুই লাগে না, শুধুমাত্র ব্যাংক রিসিপ্টটা। আর আগের সব ইনফরমেশন তো দেয়াই আছে, ওই জন্য নতুন করে ওই ইনফরমেশন গুলো আর লাগবে না, শুধু ব্যাংক রিসিপ্টটা, আর কিছুই না। আর যদি সেটা ডিজিটালে দেন তাহলে তো ব্যাংক রিসিপ্ট আর লাগতেছে না। এই এই হলো হচ্ছে ওল্ড ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুব সহজ। আর এবার আসি হচ্ছে স্পেশালিটি চেঞ্জ। কেউ হচ্ছে পরীক্ষা দিয়েছেন আগে, ধরেন হচ্ছে একটা আপনি আগে নিউরো সার্জারিতে পরীক্ষা দিয়েছেন বা হচ্ছে কার্ডিওলজিতে পরীক্ষা দিয়েছেন, কিন্তু এখন আপনি স্পেশালিটি চেঞ্জ করে অন্য একটা দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্পেশালিটি চেঞ্জে এখানে এসে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি তো করতে পারবো না, কারণ হচ্ছে আমি অলরেডি হচ্ছে পাস হয়ে গেছি, আমার এখন আর সুযোগ নাই। তো এই জন্য আপনার স্পেশালিটি চেঞ্জ ক্ষেত্রে আপনি এখানে ঢুকে আপনার স্পেশালিটি আপনি চেঞ্জ করতে পারবেন। এবং চেঞ্জ করার পরে কিন্তু আপনি যখন রি এক্সামে যাবেন তখন কিন্তু আপনাকে আর 10,000 থাকবে না, তখন হয়ে যাবে আপনার 11,000 টাকা পেমেন্ট করতে হবে। তো এই হলো স্পেশালিটি চেঞ্জের ক্ষেত্রে অপশন। এরপরে হচ্ছে আপনি এডিশনাল স্পেশালিটি। এডিশনাল স্পেশালিটির ক্ষেত্রে হচ্ছে অলরেডি হচ্ছে মুস্তফা নাহিয়ান হাবিব বলেছেন যে যদি আপনি হচ্ছে ধরেন আপনি একটা সাবজেক্টে এফটিএস, ইন্টারনাল মেডিসিনে হচ্ছে আপনি এফটিএস পার্ট 1 করেছেন, এবার একটা ব্রাঞ্চে করতে চান, তো এক্ষেত্রে হচ্ছে আপনার স্পেশালিটি হিসেবে মানে এডিশনাল স্পেশালিটি হিসেবে কাউন্ট হবে। তখন আপনি হচ্ছে এডিশনাল স্পেশালিটি আপনি আপনার এডিশনাল স্পেশালিটি যাবেন, গিয়ে আপনার এখন কোন স্পেশালিটি আপনি দিচ্ছেন সেটাতে দিবেন, এবং আগের কত ছিল, আগের স্পেশালিটি কি ছিল, আগে কততে আপনি পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, এই রোল কত ছিল, এই সবগুলো হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। তো যারা এডিশনাল দিতে চান তাদের ক্ষেত্রে একটু ইনফরমেশন গুলো হচ্ছে একটু মানে কি বলে একটু জটিল। আহ, আমরা যদিও হচ্ছে এটা করি নাই কখনো। হ্যাঁ, এই, আর এবার আসেন হচ্ছে এই হলো হচ্ছে মোটামুটি হচ্ছে প্রসিডিউর। নিউ এবং হচ্ছে ওল্ড এক্সাম যারা দিচ্ছেন তাদের সবার ক্ষেত্রে, প্লাস হচ্ছে স্পেশালিটি চেঞ্জ, এই বিষয়গুলো বললাম। এবার যদি কেউ বলেন যে হচ্ছে আমি পরীক্ষা দিতে চাই না, বা কোনো কারণে আপনি রেজিস্ট্রেশন করেছেন পরীক্ষা দিতে চাচ্ছেন না, তাহলে আপনাকে 28 মের মধ্যে বা 27 মের মধ্যে আপনাকে অবশ্যই এক্সামটা ক্যান্সেল করতে হবে। এক্সাম ক্যান্সেলের ক্ষেত্রে আপনি এখানে ঢুকবেন, ঢুকে হচ্ছে আপনি এক্সাম ক্যান্সেল করতে পারবেন। এই হলো হচ্ছে মোটামুটি আপনার রেজিস্ট্রেশন পর্যন্ত প্রসিডিওর। আর প্রসিডিওর হচ্ছে কমপ্লিট হওয়ার পর হচ্ছে অনেকেই আমরা দেখি যে আমার হচ্ছে আমি পাসওয়ার্ড পেয়েছি কিন্তু আমি আমার প্রোফাইলে ঢুকতে পারতেছি না কেন, এরকম বিষয় নিয়ে, বা আমার হচ্ছে কনফার্মেশন মেসেজ। ওইখানে একটু বলে রাখি, আপনার যখন
আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার দুইটা মেসেজ আসবে। একটা মেসেজ আসবে যে আপনি টাকা পেমেন্ট করেছেন, আপনার কনফার্ম, আপনি পরীক্ষা দিচ্ছেন, এটা একটা হচ্ছে মেসেজ আসবে। এরপরে হচ্ছে আর একটা মেসেজ আসবে যেটা হচ্ছে আপনি এলিজেবল কিনা, এটার জন্য হচ্ছে আরেকটা মেসেজ আসবে। এই দুইটা মেসেজ কনফার্মেশন মেসেজ, এই মেসেজ দুইটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে, অথবা আপনার যে ইমেল আইডিটা দিবেন সেই ইমেল আইডি আসবে। তো সুতরাং ইমেল আইডি এবং নাম্বার, মোবাইল নাম্বারের ক্ষেত্রে কখনো ভুল করা যাবে না। আর অনেক সময় হচ্ছে ওরা মোবাইলে দেয় না, সাধারণত হচ্ছে ইমেলে দেয়। এই জন্য ইমেলটা একটু হচ্ছে চেক করবেন ঘন ঘন। এই আর সাধারণত হইহুল্লোড় করবেন না। আপনি যদি হচ্ছে এখন ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কালকেই যে আপনি এলিজিবল হয়ে যাবেন এরকম না। ওনারা হচ্ছে সবগুলো যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনাকে কনফার্মেশন মেসেজটা দিবে। তো সুতরাং সেটা হচ্ছে কারো ক্ষেত্রে 10 দিন সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে 15 দিন সময় লাগতে পারে। এই তবে এলিজিবল লিস্টের আগেই আপনি আপনার ইনফরমেশন কনফার্মেশন মেসেজটা পান বা না পান, আপনি এই এলিজিবল যে লিস্টটা থাকবে সেই লিস্টে আপনার নামটা আপনি চেক করে নেবেন। এই এই হলো মোটামুটি আহ এই তারপরে আপনি যখন এডমিট কার্ড তুলতে যাবেন, তখন আপনি হচ্ছে এই প্রোফাইলে ঢুকেই কিন্তু আপনাকে এডমিট কার্ড তুলতে হবে। সেটা আপনি আপনি নিজেই করেন, অথবা হচ্ছে কোনো দোকানে গিয়ে যদি আপনি তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোফাইলে ঢুকেই তারপরে হচ্ছে আপনাকে এডমিট কার্ড তুলতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। এই হলো হচ্ছে মোটামুটি প্রসিডিওর। আর অনেকে হচ্ছে বলছেন যে হচ্ছে আপনার প্রোফাইলে চেঞ্জ করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার প্রোফাইলে মোটামুটি হচ্ছে আপনার ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন পরবর্তী সময়। এই হচ্ছে মোটামুটি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি হ্যাঁ, জানার থাকে। স্পেশালিটি চেঞ্জের বিষয়টা যদি আরেকবার একটু বলতেন। স্পেশালিটি চেঞ্জের বিষয়টা হচ্ছে আপনি প্রথমে একটা স্পেশালিটিতে পরীক্ষা দিচ্ছেন, ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন থোরাসিক সার্জারিতে, অথবা যে আপনি হচ্ছে পরীক্ষা দিয়েছেন ইউরোলজিতে। এখন আপনি ইউরোলজি দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনি অর্থোপেডিক্সে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার স্পেশালিটি চেঞ্জ করতে হবে, আগেরটা দিতে হবে, প্লাস হচ্ছে আপনি এখন কারেন্ট কোনটা দিতে চাচ্ছেন সেটা দিতে হবে। এই খুব কঠিন কিছু না। আর অ্যাডিশনাল স্পেশালিটিটা কখন ভাইয়া? আর এডিশনাল স্পেশালিটি আপনি একটাতে স্পেশালিটি হয়ে গেছেন, ধরেন আপনি পেডিয়াট্রিক্সে, পেডিয়াট্রিক কার্ডিওলজিতে আপনি স্পেশালিটি হয়ে গেছেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র পেডিয়াট্রিক কার্ডিওলজি হবে না আমার, আমি পেডিয়াট্রিক্স, জেনারেল পেডিয়াট্রিক্সেও আমি হচ্ছে এফসিবিএস করতে চাই, তখন আপনাকে এডিশনালি দিতে হবে একটা পাস করার পর। এই ভাই প্রোফাইলটা মানে এরকম ঠিক হইতে এটা কি টাইম লাগে? এলিজিবিলিটি হওয়ার পরে ঠিক হয় নাকি রেজিস্ট্রেশন করার কিছুদিন পরে ঠিক হয় ভাইয়া? কোনটা? প্রোফাইল চেঞ্জ প্রোফাইলটা তো এখন এই যে এখন আপনার যেটা দেখাচ্ছে এটা তো এরকম আসতেছে, আমারটা একদম এমটি আসতেছে, এই জন্য বলতেছি ভাই। এখন আসবে না, আপনি যখন হচ্ছে এলিজেবল হয়ে যাবেন, যদি আপনার কনফার্মেশন মেসেজ দিয়ে দেয় তখন আপনি পারবেন ঢুকতে। আর আদারওয়াইজ হচ্ছে ওরা এলিজেবল লিস্ট দেওয়ার আগ পর্যন্ত এটা সাধারণত দেয় না। সাধারণত ওরা হচ্ছে একটু ওই লিস্টের পরেই যখন আপনি অ্যাডমিট কার্ড তোলার জন্য উপযুক্ত হবেন, তখন আপনি আপনি নিজেই আপনি দিতে পারবেন, তখন আমার মতো সবকিছু শো করবে। আর আহ কারো কোনো? জি, ওমর ফারুক ভাইয়া, ডক্টর ওমর ফারুক ভাইয়া, জি জি জি, একজন আপনি ডক্টর প্রশ্ন করেছেন যদি পাসওয়ার্ড ভুলে যায় যান, সেক্ষেত্রে কি রিকভার করার কোনো উপায় আছে কিনা? পাসওয়ার্ড যদি ভুলে যায় সেক্ষেত্রে বিসিবিএস এ যোগাযোগ করতে হবে, অপশন নেই। কানিস তন্নি আপু, আমি একটু হ্যাঁ, বলি। জি জি জি। পাসওয়ার্ড রিকভার করাটা খুব ইজি। হ্যাঁ, ওইখানে ওই যে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, নিচে ওইখানে দেখবেন যে লগ ইন করতে গেলে ফরগেট পাসওয়ার্ড একটা অপশন আছে, ওইখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ইয়েটা চাইবে, আপনার দুইটা ইনফরমেশন সম্ভবত চাইবে ওরা। একটা হচ্ছে আপনার বিএমটিসি রেজিস্ট্রেশন নাম্বার, আর একটা হচ্ছে ইমেইল আইডি। এই দুইটা ইনফরমেশন দিলে ওরা আপনাকে একটা মেইল পাঠাবে। একটা আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে মেইল পাঠাবে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এই। জি, ধন্যবাদ নাহিয়ান ভাইয়া। আর কারো কোনো কথা না থাকলে তো নিয়াপুর কাছে আসি আমি এখন। জি, ধন্যবাদ ডক্টর ওমর ফারুক ভাইয়া। এই আজকের এই সেশনে সেকেন্ড হাফে
এই আলোচনার মাধ্যমে আমাদের প্রোগ্রামটিকে পুরা সম্পূর্ণ করা। তো এই পর্যায়ে ডক্টরদের মাঝ থেকে অনেক প্রশ্ন এসেছে, আমরা দেখতে পেলাম। তো অনেকেই প্রশ্ন করছেন যে সাবজেক্ট চয়েস নিয়ে কোনো সেশন হবে কিনা। জি, সাবজেক্ট চয়েস নিয়ে সেশন হবে আমাদের আলাদা আলাদা করেই, সেটা খুব শীঘ্রই জানানো হবে। যেমন মেডিসিনের সাবজেক্ট চয়েস শুরু হবে 30 এপ্রিলে শুরু হবে। পেডিয়াট্রিক্স এর 3rd মে হবে। আর সার্জারিটাও খুব শীঘ্রই হবে। গাইনি অবস্টেট্রিক গাইনিরও খুব শীঘ্রই হবে। ডেটগুলো জানানো হবে। অবশ্যই হচ্ছে আগামী এক সপ্তাহের মাঝেই সবগুলোরই সেশনের সাবজেক্ট চয়েসের সেশন সম্পূর্ণ হবে। আর এই পর্যায়ে এমনি আপনাদের স্পেসিফিক আর কোনো প্রশ্ন আছে কিনা? কেউ জানতে চেয়েছেন যে সেশনটি সেভ থাকবে কিনা। যে সেশনটি আমাদের জেনেসিস পিজি এন্ট্রান্স পেজে থেকে লাইভ হচ্ছে, পিজি এন্ট্রান্স পেজে আপনারা দেখতে পাবেন। আর কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আছে কিনা আজকের এই সেশনে? আপু একটা কোশ্চেন ছিল। জি জি জি। আপু, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে আমি হচ্ছে জানুয়ারি থেকে পেয়েছি, তো জানুয়ারিতে পাওয়ার পরে কোনো রেজিস্ট্রেশন নাম্বার কি কোনো ভেরিফিকেশন বা কোনো কিছু এরকম কিছু আছে কিনা আপু? বিএমডিসি আপনি কি পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা পেয়েছেন নাকি টেম্পোরারি কথা বলছেন? পার্মানেন্টটা হলে এটার আর ভেরিফিকেশন আসলে কোনো ইয়ে থাকে না। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু আপনি রিসেন্টলি পেয়েছেন, কিন্তু বিএমডিসি সার্টিফিকেটে একটা মেয়াদ থাকে 5 বছর 10 বছর, আপনার মেয়াদ আছে কিনা সেটা কিন্তু খেয়াল করতে হবে। থ্যাংক ইউ আপু। আপু তাহলে তো জানুয়ারিতে আসছে, তাহলে তো আমার এটা তো আর কোনো ভেরিফিকেশনের প্রয়োজন হচ্ছে না। আহ, না না, আপনি তো পার্মানেন্ট রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আর এটা ভেরিফিকেশনের কোনো প্রয়োজন হচ্ছে না। জি আপু, থ্যাংক ইউ আপু। জি, আর কারো কোনো কি প্রশ্ন আছে আমাদের আজকের এই সেশনে? আমরা সাবজেক্ট চয়েস নিয়ে আলাদা করে সেশন করব। হাউ টু কমপ্লিট রেজিস্ট্রেশন ফর দ্য নিউ ক্যান্ডিডেট অ্যান্ড ফর দ্য ওল্ড ক্যান্ডিডেট। আমরা দুটো ভাগে আমরা সেশনটা আজকে আলোচনা করলাম। তো আশা করি আপনাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের যে কিছু ভয় বা কিছু প্রশ্ন ছিল সেগুলো কনফিউশন ক্লিয়ার হয়েছে। তো আমরা বলবো যে আমরা এই সেশন আয়োজন করেছি মূলত হচ্ছে আপনারা যেন নির্ভরভাবে সামনে এই সময়টুকু পড়াশোনা করতে পারে না। কারণ অনেক সময় দেখা যায় যে ওই যে আমি কি এলিজিবিলিটি লিস্টে আমার নাম আসবে কিনা, আমার কি মেইলটা আসবে কিনা, বা আমি কেন এখনো প্রোফাইল দেখতে পাচ্ছি না, এই ধরনের নানান প্রশ্ন আসলে আসে আপনার মনে আসে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে এই ধরনের প্রশ্নগুলো যেন আপনি চিন্তামুক্ত হয়ে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি, কনফিউশন গুলো দূর করার চেষ্টা করেছি। আপনারা আজকে রাতটা সিদ্ধান্ত নিয়ে অবশ্যই হচ্ছে আগামীকাল থেকে যারা টাকা জমা দিয়েছেন অলরেডি, আপনারা হচ্ছে সাবজেক্ট চয়েস অনুযায়ী ফর্ম ফিল আপটা রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর যারা টাকা জমা দেননি তারা হচ্ছে খুব শীঘ্রই টাকা জমা দিয়ে দিবেন। কারণ পরীক্ষার নোটিশ আসার পরে পড়ার একটা স্পিড বাড়ে। দ্বিতীয় স্পিড বাড়ে হচ্ছে যখন আপনি টাকাটা ডিপোজিট করে দিচ্ছেন। কারণ আপনি টাকা ডিপোজিট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন আর কিছু করার নেই, আপনাকে পরীক্ষাটা দিতেই হবে। আর থার্ড স্পিড বাড়বে যখন আপনি হচ্ছে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করে ফেলবেন। এরপর দেখবেন যে আপনার পড়াশোনার লেভেল বা পড়াশোনার স্পিডটা যেই সাবজেক্টেরই হন না কেন, দেখবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে হঠাৎ করে এত স্পিড কিভাবে আসলো। আসলে পরীক্ষার ফর্ম ফিল আপ করে ফেলা মানেই হচ্ছে আমাদের জন্য আর স্টেপ ব্যাক করার কোনো উপায় নাই, আপনাকে সামনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আসলে আপনাদের এই সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো, যাতে সবাই সুস্থতার সাথে সুন্দরভাবে আপনারা সামনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা থেকে শুরু করে জুলাই 2024 সেশনের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অংশগ্রহণ এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন, এই কামনা ব্যক্ত করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।